আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা, মঙ্গল কামনা করছি আপনার জন্য বিশেষভাবে। আ খুব স্বাভাবিকভাবেই আমরা বাংলা নতুন বছর নিয়ে একটু কথা বলতে চাই। নববর্ষের সংস্কৃতির উপরে যেই নানান পর্যায়ে আঘাত আমরা দেখছি, আ এর নামকরণ নিয়েও এক ধরনের রাজনীতিকীকরণ। আ কেন আসলে এমনটা ঘটছে? রাজনীতি কি সবকিছু কি খেয়ে ফেলছে? আমাদের সংস্কৃতি থেকে শুরু করে আমাদের ঐতিহ্য এবং বিশেষ করে যেমন আমি শুধু নামটার কথা যদি উচ্চারণ করি যে আমাদের যে আ মঙ্গল শোভাযাত্রা যেটি বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছিল। মঙ্গল শোভাযাত্রা হিসেবেই সেখানে চিহ্নিত হয়ে আছে। পরবর্তীতে সেটি আনন্দ শোভাযাত্রা করা হলো। এখন এবার এসে সেটি বৈশাখী শোভাযাত্রায় পরিণত হলো। পিছনের কারণগুলো আসলে কি? আসলে এই মঙ্গল শোভাযাত্রা নামকরণের বিরুদ্ধে একটি পক্ষ ছিল। তারা বলতো যে মঙ্গল শব্দটার মধ্যে এক ধরনের ধর্মীয় ছাপ রয়েছে। তারা বলার চেষ্টা করত এবং কিছু, কিছু ক্ষেত্রে তারা যে ধরনের যুক্তি দিত সেই যুক্তি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক সময় মনে হতো বা মনে হয় যে এটা হয়তো ঠিক। তো এইসব কারণে যেহেতু বিতর্ক আছে, আমার ধারণা যে সরকার বিতর্ক এড়ানোর জন্য উভয় পক্ষকে খুশি করার চেষ্টায় এটাকে বৈশাখী শোভাযাত্রার নাম দিয়ে দিয়েছেন। কেননা বৈশাখ তো আছেই। বৈশাখকে বৈশাখ বললে তো কোনো অসুবিধা নাই। আনন্দও নাই, মঙ্গলও নাই। কিন্তু বৈশাখ তো এক্সিস্টিং। বৈশাখ একটা শব্দ এবং যেটার অস্তিত্ব আছে। যেটা নাম দিলে পরে আসলে দুই পক্ষকেই ডিবেটে পরাজিত করা সম্ভব যে মঙ্গল কোথায় হচ্ছে, বৈশাখে হচ্ছে। আনন্দ কোথায় হচ্ছে, বৈশাখে হচ্ছে। তাহলে আমরা বৈশাখ রেখে মঙ্গল আছে, এখানে আনন্দ আছে। তো এইভাবে আসলে আমার মনে হয় সরকার চিন্তা করেছে। সরকার অহেতুক ওই যে এক ধরনের ব্যাশিং হয়, রিলিজিয়াস ব্যাশিং, যে এই শোভাযাত্রার মধ্যে আহ সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের অনুপস্থিতি আছে, এরকম কিছু কথা রয়েছে না। আমার ধারণা হুম, যে হুম। সরকার এখানে একটা সেফ এক্সিট প্ল্যান করেছেন, যে তারা এটাকে বৈশাখে বলে দিয়েছেন। তাতে করে মঙ্গলও চলে গেল, আনন্দও চলে গেল। থাকলো কি তাহলে? মঙ্গল এবং আনন্দ সবই যে আসলে চলে গেল। শোভাযাত্রা তো শোভাযাত্রার চেহারার উপরে আসলে নির্ভর করে। এই শোভাযাত্রার চেহারা নিয়ে মূলত আপত্তি ছিল। এই শোভাযাত্রার মধ্যে পলিটিক্সকে ইন্ট্রোডিউস করাটা আমার মনে হয় ঠিক হয় না। আহ, কারণ এই শোভাযাত্রার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হতো একটা সময়, এবং এই হুম, ক্যারেক্টার গুলিকে নেগেটিভ ওয়েতে ক্যারেক্টার আনা হতো, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। আমার মনে হয় যে সংস্কৃতিতে রাজনীতি থাকে, কিন্তু রাজনীতি নির্ভর সংস্কৃতি তৈরি করা উচিত না, বরং সংস্কৃতি নির্ভর রাজনীতি তৈরি করলে সেটা ভালো হতো। কিন্তু একদল লোক নিজেদেরকে তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করতে গিয়ে তারা এই জায়গাগুলিতে এমন ভাবে রাজনীতি প্রবিষ্ট করিয়েছিলেন যে সেটা ব্যাকফায়ার করেছে। আমি আসলে যদি আমার ব্যক্তিগত মতামতের কথা চিন্তা করেন, তাহলে আমি এইভাবেই চিন্তা করতে চাই যে আপনি রাজনীতি করছেন, রাজনীতির ময়দানে তো আপনি একদল লোককে বলছেন যে তারা ভালো নয় বা তাদের কাজ আপনার পছন্দ না, তারা অন্যায় করেছে, তো সেটার বিচার করবেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ করবেন, রাজনীতির মাঠে তাদেরকে প্রতিহত করবেন। কিন্তু যেখানে সকল লোকের অংশগ্রহণ আপনি আশা করছেন, সেই জায়গাতে আহ, কেন আহ, ব্যক্তির প্রতি বা কোনো কিছুর প্রতি বিদ্বেষকে আপনি জায়গা দিলেন? যেন অমঙ্গলের সকল উৎস হচ্ছে রাজনীতি, এরকম একটা বিষয় কিন্তু ছিল। তো এইটা করতে গিয়ে যেটা ঘটেছে, যে তো আপনি যদি আমার একটা প্রতিকৃতি বানান, তাহলে কোনো একদিন আমার কাছে ক্ষমতা আসলে আমিও তো আপনার একটা প্রতিকৃতি বানাতে পারবো। এবং এই যে প্রতিকৃতির লড়াই, কাকে অপমান করা যাবে, কাকে সম্মান করা যাবে, এই বিষয়গুলিকে ওইখানে নিয়ে আসাটা আমার মনে হয় না উচিত হয়েছে। আপনি বলছেন যে সরকার অন্তত এই বিএনপি সরকার সব আওয়ামী লীগের পক্ষকেই এখানে খুশি দায় রাখতে আছে চাইছে। ভাই। আওয়ামী লীগের যারা হুম, সাংস্কৃতিক নেতৃত্ব ছিল না, তাদের হুম, দায় হুম, হুম। দায়িত্ব আছে। তাদের কাজ কিছু ছিল না, দেশের সংস্কৃতিকে তারা নির্মাণ করার কোনো চেষ্টা করেন নাই। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সব জায়গাতে দলের লোক বসিয়ে দিয়ে লুটপাটে রাজত্ব করেছেন, কিন্তু দেশের সংস্কৃতি নির্মাণ করার যে চেষ্টা, সেটা ছিল না। ওই পয়লা বৈশাখের একদিন এসে কাকে কিভাবে ওইখানে মূর্তি বানিয়ে বা কাকে কিভাবে ওইখানে মোটিভ বানিয়ে কিছু একটা বলা যায়, পলিটিক্যাল একটা মেসেজ দেওয়া যায়, এই চেষ্টা তাদের মধ্যে অনেক অনেক বৃহৎ ছিল। আপনি আমাকে আমি যদি বলেন। আপনার সঙ্গে জি, জি। আমি নিঃসন্দেহে একমত পোষণ করতে চাই। আওয়ামী লীগ সে আমাদের স্বনির্ভর সংস্কৃতির জায়গাটা নিশ্চিত করতে পারেনি। যদিও মুক্তিযুদ্ধের চেতনার কথা বা আমাদের বাঙালি সংস্কৃতির কথা বলেছে। আ সব জায়গায় নিশ্চয়ই পারেনি। কিন্তু আপনি যেটা মেইন করেছেন আমি যদি একটু আপনাকে আ ধরিয়ে দিই যে হ্যাঁ,
সেখানে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ছিল, যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মোটিভ, তাদের প্রতীকী চেহারা উপস্থাপন করা হতো। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, মানে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো, সেই বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা অন্য কোনো দল, তাদের নেতা-নেত্রীর ছবি কিন্তু আমরা দেখিনি। আমার যেটি মনে পড়ে, যতটুকু মনে রাজনৈতিক পড়ে। ভাবে আমরা তাদেরকে প্রতিহত না করে আপনি একদিন এইগুলা বানালেন, আপনি রাজনৈতিক ভাবে তাদেরকে প্রতিহত করতে যে পারেন নাই তার প্রমাণ তো এখনকার বাংলাদেশে আছে, তাই না? আপনি এক্সাক্টলি, এক্সাক্টলি। ফুটবল, আপনি কাউকে ফুটবল খেলায় পরাজিত করবেন, সেটা পরাজিত না করে আপনি তার স্টেডিয়ামের বাইরে তার ছবি নিয়ে আপনি তাকে বেশ মিছিল করে তাকে বলছেন যে এ ভালো না। সে যে ভালো কি ভালো না এটা তো আপনাকে প্রমাণ করতে হবে আপনার যোগ্যতা এবং আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার নিবেদন, আপনার রাজনীতি দিয়ে। সেখানে কি করেছেন? সেখানে যেটা করেছেন সেটা হলো ব্যাংকের মধ্যে ঢুকে ব্যাংকের টাকা লুট করেছেন। আর একদিকে ব্যাংকের টাকা লুট করছেন, আরেকদিকে কাউকে বলছেন না ওরা ভালো না, ওরা চোর। তো আপনার চোরগুলি বিচার করেন না, অন্য চোরদের আবার চোর বলে গালি দেন। তো এটা তো মানুষ নেয় নাই। মানুষ তো একটা পর্যায়ে গিয়ে বুঝতে হবে যে যে আবেগ 1971 সালে আমাদের জাতির মধ্যে কাজ করেছিল, এই আবেগকে ধরে রাখার চেষ্টাটা কিন্তু শুধুমাত্র মিছিল, ছবি, কবিতা দিয়ে হবে না। রাজনীতি দিয়ে এই আবেগটা ধরে রাখতে হবে। আপনি যদি বলেন যে আমি আহ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাহলে দেশে তো ফুলের বাগান বেশি হওয়ার কথা ছিল। আমাদের এইখানে অলিগার্ক তৈরি হয় নাই, আমাদের এখানে ব্যাংক লুটেরা তৈরি হয় নাই, আমাদের এখানে একই লোকের কাছে 6টা 9টা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স চলে যায় নাই, আমাদের এখানে জনগণের জমি বরাদ্দ দিয়ে সেই কর মাফ করে দেওয়া হয় নাই। একদিকে ডক্টর সেই ইউনূস এসে একই নিজের ব্যক্তির কর কাছে মাফ সেই করেন, না সেই একদিকে একই ডক্টর ব্যক্তির ইউনূস কাছে নিজের কর আপনি মাফ যাদেরকে করেন। মিন করছেন, জি, আপনি যাদেরকে মিন করছেন তাদের কারো, কারো কাছে আবার একাধিক ব্যাংক চলে যাচ্ছে। এখন এই সময় কেন এসেও। যাচ্ছে মানে কি? আপনি আপনার আপনার কাছে দায়িত্ব ছিল। আপনি তাদেরকে এত বছর শাসনের মাধ্যমে আপনি তাদেরকে ছোট করে আনতে পারতেন। আপনি সেটা না করে তাদেরকে এমন আর্থিক এবং রাজনৈতিক শক্তিতে বলীয়ান করেছেন, যেটা এখন যে কাউকে কিনতে পারে, যে কাউকে প্রভাবিত করতে পারে, যা খুশি তাই করতে পারে। কারণ আর এই আমি কথা একমত বললে তো আপনার কোনো সাথে। লাভ নাই। একজনকে কেউ কিনতে পারে না। একজনকে কেউ কিনতে পারে না এই কথা বলে তো কোনো লাভ নাই। আপনি আপনার বাসার সমস্ত রুম বিক্রি করে দিয়ে আপনি বারান্দার মধ্যে বসে থেকে বলছেন এই বারান্দা কেউ কিনতে পারে না। বারান্দা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। মানে পুরো বাড়ি বিক্রি করে দিয়েছেন। আ বৈশাখের জায়গায় আরেকটি প্রশ্ন করি আত্মসমালোচনা, আমি একটু। মানে বৈশাখের আলোচনা থেকে দেখেন আমরা কোথায় চলে গেলাম। এই যাওয়ার না, না, একমাত্র কারণ স্বাভাবিক, হচ্ছে এই পুরো স্বাভাবিক। আমার প্রক্রিয়াটার মধ্যে কি আমাদেরকে যেভাবে এক্সপেকটেশন রাজনীতি করছে। ইনফিউজ করা হয়েছে। আপনি শিক্ষা ব্যবস্থা, আপনি বৈশাখের কি মাহাত্ম্য সেটা বুঝাতে পারেন নাই। আপনি ছোট ছেলে মেয়েদের মধ্যে সংস্কৃতিকে ধারণ করার যে চেষ্টা সেটা তৈরি করতে পারেন নাই। আপনি শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন এবং সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনোভাবেই সংস্কৃতি, নৈতিকতা কিচ্ছু নাই। মানুষ বিছানা করা শিখে, ডিম ভাজা শিখে, সংস্কৃতি শিখে না। পৃথিবীর সব দেশে ডিম এভাবেই ভাজে। আপনি বলছিলেন শুরুতেই যে অ্যা এবার যে বৈশাখী শোভাযাত্রা নাম দেওয়া হলো তাতে ২ পক্ষকেই খুশি রাখার এক ধরনের চেষ্টা। আমার প্রশ্ন হচ্ছে কেন সাম্প্রদায়িক শক্তিকেও খুশি রাখতে হবে? এবং আমাদের আ যে বর্ষপঞ্জি, সেটি একেবারেই আলাদা। আমরা এটুকু জানি যে পৃথিবীতে প্রচলিত অধিকাংশই বর্ষপঞ্জি, মানে বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত। আর বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় কোনো অনুষঙ্গ নেই। এখানে কৃষিকাজ বা খাজনা সংগ্রহ বা অন্যান্য যে আমাদের ঐতিহ্য বা পরিচালিত ধারা, সেগুলোর উপর ভিত্তি করেই আমাদের বর্ষপঞ্জি গড়ে উঠেছে এবং সেখান থেকে আমাদের যে পয়লা বৈশাখের যে নানান ধরনের অনুষঙ্গ। তাতেও একটা শক্তি সবসময় সাম্প্রদায়িক একটা গন্ধ দিয়ে আসার চেষ্টা করেছে এবং সেখান থেকে সাম্প্রদায়িক হামলাও ঘটেছে। ছায়ানটের বর্ষবরণ আ অনুষ্ঠানে হামলা ঘটনা ঘটল ২০০১ সালে। ফলে ঐক্য নির্মাণের ক্ষেত্রে ভাষা, সংস্কৃতি, শিক্ষা এইগুলি একটি বড় ভূমিকা পালন করে। এখন যারা সাম্প্রদায়িক, যারা কিনা শুধু একটি ধর্মভিত্তিক জাতীয় ঐক্য তৈরি করতে চায়, সেখানে কিন্তু তারা অন্যদেরকে বাদ দিয়ে ঐক্যটা তৈরি করতে চায়। ফলে স্বাভাবিকভাবেই যেখানে ইনক্লুসিভিটি বেশি সেইখানে তারা হাত দিবে। এইখানে আ আ তাদের দিক থেকে তারা ঠিক জায়গাতে আক্রমণ করছে। হুম, কিন্তু হুম। আপনি যেটাকে ধারণ করতে চান, আপনি কি সেই জায়গা থেকে ঠিকমতো প্রতিরক্ষা করছেন? একটা যুদ্ধে বিজয়ের জন্য তরবারির চেয়ে ঢাল বেশি গুরুত্বপূর্ণ। তা আপনি কি সেই ঢালটা নির্মাণ করেছেন? কাদের হাতে শিশু একাডেমির দায়িত্ব দিয়েছিলেন? কাদের হাতে বাংলা একাডেমির দায়িত্ব দিয়েছিলেন? কাদের হাতে আ শিল্পকলা একাডেমির দায়িত্ব দিয়েছিলেন? লাল্লু, পাঞ্জু, চামচা, আপা, আপা, মা, মা ডাকা লোকজনের কাছে দিয়েছিলেন। কাজ তো কিছু করে নাই। সংস্কৃতিকে নিয়ে এসে ওইখানে রাজনীতি ঢুকিয়ে দিয়ে একবেলা মিছিল করে, একবেলা রবীন্দ্রসঙ্গীত গেয়ে
একবেলা আপনি আপনার কিছু লোককে ডেকে চা পান করে কিছু লোককে 21শে পদক আর স্বাধীনতা পদকের যে মূলা সেটা ছুড়ে দিয়ে, তাই না? ভাত ছিটালে কাকের অভাব হয় না বলে না, পুরস্কার ছিটালে বুদ্ধিজীবীর অভাব হয় না, এরকম একটা অবস্থা তৈরি করে দিয়ে কি করা হয়েছিল? যা করা সেটি পরিণাম হয়েছিল তো তারা ভোগ সেটার করেছে। ফলাফল আপনি পাবেন না। আপনি যদি যা করেছেন সেটার ফলাফল আপনি পাবেন না। এখন এই সরকার কেন এটাকে বৈশাখী শোভাযাত্রা বলছে? এই সরকার আসলে অহেতুক তর্ক এড়াতে চাইছে, অহেতুক যন্ত্রণা এড়াতে চাইছে। কেননা এই সরকার আসলে তো আহ, তাদের যদি আপনি ম্যানিফেস্টো দেখেন, সেই ম্যানিফেস্টোর মধ্যে তারা এক ধরনের জীবনযাত্রার মান উন্নয়ন, এক ধরনের সামাজিক আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এই ব্যাপারগুলির বিষয়ে ম্যানিফেস্টো দিয়েছে। তো স্বাভাবিকভাবে এত ক্রাইসিস এখন, তেলের ক্রাইসিস, ইনফ্লেশনের ক্রাইসিস, ভঙ্গুর অর্থনীতির ক্রাইসিস, রাজনৈতিক অস্থিরতার ক্রাইসিস, মবের ক্রাইসিস, এতগুলি ক্রাইসিস মাথায় নিয়ে এসে আমার ধারণা যে এই সরকার অহেতুক পত্র পত্রিকা এবং বিভিন্ন জায়গায় তর্কে অ্যাভয়েড করার চেষ্টা করছেন। এটা এক ধরনের ডিফেন্সিভ সরকার মেকানিজম। সরকার যে ম্যানিফেস্টো দিয়েছে, যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, তাদের নিজস্ব যে প্রতিশ্রুতি মানুষের কাছে, সেগুলো তো তারা নিজেরা ভায়োলেট করছে। যেমন বিচার বিভাগকে পৃথকীকরণ, নির্বাহী বিভাগ থেকে সেটি তারা বেমালুম ভুলে গিয়ে এখন সেই অধ্যাদেশ দিয়ে বাতিল করল। এর মধ্যে আরো অনেক কিছু রয়েছে তাদের যে ৩১ দফা কর্মসূচি। আমি জুলাই সনদের কথা বাদ দিলাম। সেগুলোও তো তারা বেমালুম ভুলে যাচ্ছে। তার মানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, বিষয়টি এরকম? না, এই সরকার অধিকাংশ আহ, যা অধ্যাদেশ ছিল তা তো করেছে। এখন ধরেন 15টা বা 20টা অধ্যাদেশ যদি থাকে যেখানে সরকারের আলাদা দৃষ্টিভঙ্গি আছে, সরকার সেটাকে হুবহু পাশ না করে এই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আরো বেটার এবং আরো এফেক্টিভ আইন তৈরি করবেন। তো এইটা যদি তারা না করেন তাহলে বলা যেতে পারে প্রতিশ্রুতি ভঙ্গ করা, কিন্তু মোটা দাগে ধরেন 80% তো তারা পাশ করিয়ে দিয়েছেন। এখন কোন একটি সরকারের তো এই অধিকার আছে যে তারা যদি মনে করেন যে কোন কোন আইন সরকার পরিচালনায় তাকে বাধা দেবে, কোন কোন জায়গায় কিছু কিছু আইন তাদের ম্যানিফেস্টো বাস্তবায়নে বাধা দিবে, সেই অধিকার সরকারের আছে যে সরকার এইটাকে ডিলে করাতে পারেন, এটাকে আরো নতুন ভাবে এটাকে লিখতে পারেন। এই অধিকার কিন্তু তাদের আছে। যেটা নিয়ে প্রশ্ন করা যেতে পারে যে তারা যে নতুন আইন বা আরো ভালো আইনের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি না করেন এবং যে কথা তারা বলেছিলেন যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে তোলা, সেটা যদি তারা না করেন তখন আমরা সবাই মিলে তাদেরকে আহ এই আমরা সবাই বিশ্বাসঘাতকতা অথবা প্রতিশ্রুতি পালন না করার এই বিষয়টা দিতে পারি। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা বাধ্যবাধকতা রয়ে গিয়েছে যে প্রায় 1 মাসের মধ্যে সকল অধ্যাদেশকে রেটিফাই করে দিতে হবে। এখন আপনার কাছে যদি 133টা এরকম অধ্যাদেশ থাকে তাহলে আপনার অন্তত প্রতিদিন 4টা করে এই অধ্যাদেশ নিয়ে আলোচনা করা দরকার, এবং 4টা করে অধ্যাদেশ নিয়ে কথা বলে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। আদৌ সম্ভব 4টা করে অধ্যাদেশ নিয়ে আলোচনা করে প্রতিদিন 4টা করে পাশ করানো? কারণ 133টা, 30 দিন, 4টাও না 5টা, আসলে প্রায় 4.5টা। তো এই একটা অবস্থায় এই অন্তর্বর্তী সরকার এই বর্তমান সরকারকে রেখে গিয়েছেন একটা বাধ্যবাধকতার মধ্যে যে এইগুলিকে এত দিনের মধ্যে পাশ না করিয়ে দিলে এইগুলা পাশ হবে না। ফলে সরকার কিন্তু এক কথায় বলতে গেলে নাকে মুখে পাশ করছেন, সকালে ঢুকেন পাশ করেন। তো এই অবস্থায় রেখে গিয়েছেন। তো এত ভালো কাজ অন্তর্বর্তী সরকার করার পরেও অন্তর্বর্তী সরকার কি করেছিলেন? যেমন ধরেন অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছিলেন। আপনি নিজেই তো ভুক্তভোগী, বিচার ব্যবস্থাকে তারা স্বাধীন করেছিলেন? আপনি জামিন পেয়েছিলেন ঠিক সময় মতো? আপনি যে আইনে আহ, বন্দী হয়েছিলেন, আপনাকে যে আইনে বন্দী করে আপনাকে আটকে রাখা হয়েছিল, সেই আটক, সেই আইন, সেই মামলা, এগুলা কি কোনো ভিত্তি ছিল? এটা সাধারণ লোক বুঝে। আপনি গেছেন সাংবাদিক হিসেবে এক দাওয়াতে, আপনি সেখান থেকে চলে গেলেন মবে আক্রান্ত হয়ে পুলিশের হেফাজতে, তারপর সেখান থেকে আপনি চলে গেলেন জেলখানায়। তো এই যে অন্তর্বর্তী সরকার, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই, এই যে অন্তর্বর্তী সরকার মুখে তো খুব আইন বানিয়েছিল যে আইন পাশ না করলে নাকি বিচার বিভাগ স্বাধীন হয় না, কিন্তু তারা নিজের একই বিচার বিভাগের সেই স্বাধীনতা দিয়েছিল? প্রশ্ন ওঠে না। তারা বাধ্য করে নাই বিচার বিভাগকে সিদ্ধান্ত দিতে, যে সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে পরিষ্কার যে কাউকে জোর করে আটক করার জন্য তারা চেষ্টা করছেন। যে জবরদস্তি আটক করার যারা করেন তারা আবার আইন বানান ভালো, এটাও আমাদেরকে মানতে হবে। জবরদস্তি আটক করে যারা সাংবাদিক নির্যাতন করেন, বর্ষিয়ান রাজনীতিবিদকে রাস্তা অপমান করেন, এরা খুব ভালো আইন বানান, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি তো মনে করি 133টা অধ্যাদেশের সবগুলি ছুড়ে ফেলে দেওয়া দরকার ছিল, দিয়ে সংসদে বসে এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আবার কিসের ইয়ে রাখে, ক্ষমতা রাখে যে আমাদের জীবনে তারা ভালো আইন খারাপ আইন কিছু একটা করবে?
যারা নিজেরা ওই ব্যাংক লুটেরাদের মতোই নিজের কর মাফ করে, লাইসেন্স পারমিট ইস্যু করে নিজেদের নামে। আপনি টেলিভিশনের লাইসেন্স ইস্যু করেছে কার নামে? এতগুলি যে মিডিয়ার লাইসেন্স ইস্যু করেছে, সংবাদপত্রের লাইসেন্স ইস্যু করেছে কার নামে? নিজেরা যখন দিয়েছেন তখন স্বৈরাচারী আইনের অধীনে এগুলো দিয়ে ফেলেছেন তাদের নিজেদের লোকজনকে। আর এখন এসে তারা এই মানে অন্যদেরকে বলছেন না আপনারা বিরাট ভালো লোক হয়ে যাবেন। তো এই আগের যে ভণ্ড সরকার, আমি তো মনে করি এই ভণ্ড সরকারের ভণ্ডামি নিয়ে বরং আলোচনা করা দরকার, এই অন্তর্বর্তী ভণ্ড সরকার। নিঃসন্দেহে সেটা তো মোনাফেক সরকার। আর আমি তো ভণ্ড সরকারের ১ নম্বর ব্যক্তিকে বলি বাংলার তৃতীয় মীর জাফর। আপনি ভণ্ড বলেন, আমি তৃতীয় মীর জাফর বলি। না না, অনেকে মির্জাফর এখানে অনেক ছোট হয়ে গিয়েছে, যেমন মঙ্গল তা ঠিক, তা শোভাযাত্রা, ঠিক। আনন্দ শোভাযাত্রা বৈশাখী হয়ে গিয়েছে না? মির্জাফরের নতুন নাম ইউনুস। এবং এবং ভবিষ্যতে ভবিষ্যতে এই চমৎকার নামটি রাখার সময় মানুষ রাখবেন, কারণ এটা একটা চমৎকার নাম, এটা আমাদের একজন নবীর নাম। হ্যাঁ, কিন্তু এটা একটা দোয়ার নাম, তাই না? এটা একটা সূরার নাম। কিন্তু ভবিষ্যতে ব্যক্তিরা নাম রাখার সময় রাখলেও ওনারা কোনোদিন পিএইচডি করবেন না, আমার ধারণা। আমি একটা মৌলিক প্রশ্নে আসি। আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে, আমি একেবারে নাম ধরে বলছি, হেফাজতের সাথে হাত মিলিয়েছিল, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়েছে। বিএনপি জামাত জোট সরকারের সময় ২০০১ সালে ছায়ানটে বোমা হামলা হলো, কথিত বাংলা ভাইদের উত্থান ঘটলো, শায়খ আব্দুর রহমানদের উত্থান ঘটলো। ইউনূস সরকারের সময় আ পুরোপুরি জঙ্গিবাদের হাতেই অনেকখানি চলে গিয়েছিল দেশ। এখন আবার যদি আপনার বক্তব্য অনুযায়ী সেই সাম্প্রদায়িক শক্তির একটি বিশেষ অংশকে খুশি রাখার চেষ্টা করা হয়, তাহলে আমরা এই গোলকধাঁধা থেকে বের হব কিভাবে? তাহলে তো আমাদের যে হাজার বছরের সংস্কৃতি সেটি বারবার আক্রান্ত থাকবে। এর বাইরে কি গোলক আসার কোনো ধাঁধা থেকে বের হতে গেলে সম্ভাবনা? গোলক ধাঁধা থেকে বের হতে গেলে ধর্মীয় চেতনা বা ধর্মপ্রাণদের সঙ্গে সাম্প্রদায়িকতাকে এক করে ফেলাটাকে বন্ধ করতে হবে। আওয়ামী লীগ ঢালাও ভাবে সকল ধার্মিক ব্যক্তিকে সাম্প্রদায়িক বলতো। বহু ধর্মপ্রাণ ব্যক্তি আওয়ামী লীগ করেন, তো বহু ধর্মপ্রাণ ব্যক্তি তো বিএনপি করেন, এবং অধিকাংশ বাংলাদেশি লোক তো আওয়ামী লীগ আর বিএনপিকেই ভোট দিতেন। কিন্তু তারপরও সাম্প্রদায়িক শক্তি বললে তারা একটা লেবাস ভিত্তিক সাম্প্রদায়িকতা, একটা শিক্ষা ভিত্তিক সাম্প্রদায়িকতা, এইরকম একটা ঢালাও ডেফিনেশন তৈরি করেছিলেন। এবং এই ডেফিনেশনটা আওয়ামী লীগের ক্ষতি করেছে, বিএনপিরও ক্ষতি করছে। এর কারণ হচ্ছে আমরা প্রকৃত সাম্প্রদায়িক ব্যক্তি কিন্তু আমার আপনার মধ্যে থাকতে পারে, যাদের কোনো লেবাস নাই। বাংলাদেশে কি এমন ব্যক্তি নাই যারা সুটকোট পরেন কিন্তু চরম ভাবে ঘৃণা বিদ্বেষ ছড়ান এবং চরম সাম্প্রদায়িক? অবশ্যই। ফলে এই যে লেবাস লেবাস ভিত্তিক সাম্প্রদায়িক ট্যাগিং, শিক্ষা ভিত্তিক সাম্প্রদায়িক ট্যাগিং, মসজিদ ভিত্তিক সাম্প্রদায়িক ট্যাগিং, এই ট্যাগিং গুলা শুরু করেছিল আওয়ামী লীগের পক্ষ। এবং আওয়ামী লীগ একদল লোককে ইন্টারনেট সহ বিভিন্ন জায়গাতে একটা ছবি তৈরি করার চেষ্টা নামিয়ে দিয়েছিল, যেখানে তারা এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসতো। একটা লোক যদি ধর্মের কথা বলে সাথে সাথে তাকে সাম্প্রদায়িক হিসেবে ট্যাগ করা হতো। সাম্প্রদায়িক আর সাম্প্রদায়িকতা আর ধার্মিকতা তো এক নয়। নিশ্চয়। তো এই জায়গাগুলিকে সেপারেট করার জন্য শিক্ষা ব্যবস্থার যে উন্নতি করা দরকার সেটা কিন্তু তারা করেন নাই। এবং আপনি একদিকে কাউকে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে খুশি রাখার চেষ্টা করছেন, আর আরেক দিকে কাউকে বিভিন্ন টার্ম এন্ড জার্গন চেঞ্জ করে আপনি বিপদ বা এক ধরনের অহেতুক তর্ক এড়ানোর চেষ্টা করছেন। এই দুইটার মধ্যে আমি প্রথমটাকে বেশি দোষী করব। কেননা আপনি একদিকে তাদেরকে প্রহার করছেন, আরেক দিকে রেসকোর্সে বসে আপনি জননী হচ্ছেন। তো জননীর এই সন্তানরা যদি কেউ কেউ প্রবলভাবে সাম্প্রদায়িক হয়ে ওঠে, তাহলে